হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল হক। আমার ফেসবুক পেজ আইসিটি লুপ এবং ইউটিউব চ্যানেল আইসিটি লুপে আপনাদেরকে স্বাগতম। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। প্রথম বর্ষে যারা ভর্তি হবেন 2024-25 শিক্ষাবর্ষে তাদের জন্য। প্রায় 12 বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিলেবাসটা আপডেট করা হয়েছে এবং এই আপডেটেড সিলেবাসে সবার জন্য একটা সাবজেক্ট কম্পালসারি বা আবশ্যিক রাখা হয়েছে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই সাবজেক্টটার কোড হচ্ছে 219903, 3 ক্রেডিটের 75 মার্কস। এটার আবার একটা প্র্যাকটিক্যাল পার্ট আছে, সেটা হচ্ছে 1 ক্রেডিটের এবং সেটাতে মার্কস হচ্ছে 25। তো আজকে এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। নতুন সাবজেক্ট, এখানে কি কি রাখা আছে সিলেবাসে, বা ছাত্ররা কি কি শিখতে পারবে, বা এটা সিলেবাসে কি কি আছে টোটাল, এগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। আমার বাম পাশে যে পিডিএফটা দেখা যাচ্ছে, এটা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পেয়েছি। সিলেবাসের আউটলাইন সম্পর্কে এখানে টোটালি বলা আছে এবং সম্প্রতি সিস্টেক প্রকাশনীর আইসিটি বইটা আপনাদের জন্য প্রকাশিত হয়েছে মাহবুব স্যারের। আমি সেই বই থেকে কিছু কিওয়ার্ড আলাদা করছি এবং এখান সাথে যেটা মিল হয় সেগুলো নিয়ে একটা আউটলাইন তৈরি করছি। তো দেখেন, প্রথম ইউনিটে কি কি আছে। প্রথম ইউনিটে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি। এটার পরিচিতি, এটার ব্যাখ্যাটা বা আউটলাইনটা দেওয়া আছে যে এইখানে সিলেবাসের পিডিএফটার। আমি যে মেইন কিওয়ার্ডগুলো এখানে সবুজ মার্ক করে রাখছি। এখানে কি কি শেখানো হবে বা কি কি থাকবে বইয়ে, আইসিটি জিনিসটা কি, এর সুবিধা অসুবিধা কি, এর গুরুত্ব কি, বিভিন্ন ক্ষেত্র যেমন আমাদের শিক্ষা, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আইসিটির প্রভাবটা কি, ক্যারিয়ারে আইসিটি কি প্রভাব রাখতে পারে, এইগুলো নিয়ে আলোচনা করা হবে মূলত। এরপর ডাটা বা তথ্য কি, তথ্য প্রক্রিয়াকরণ। আমরা আসলে ডাটাকে বলি আনস্ট্রাকচার্ড, মানে ডাটার থেকে আমরা আসলে কোনো ডিসিশনে আসতে পারি না, কিন্তু তথ্য থেকে আমরা কোনো একটা ডিসিশনে আসি। তো আমরা ডাটাকেই প্রসেস করে স্ট্রাকচার করি বা সেটাকে তথ্য প্রক্রিয়াকরণ বলে। এগুলোর কিছু স্টেপস আছে, সেটা এখানে শিখবো। বা ডাটা এবং তথ্যের পার্থক্য কি, সেটা একটা ভালো প্রশ্ন, সেটাও আছে। এরপরে থাকবে কম্পিউটারের শ্রেণী বিভাগ, কম্পিউটার কত রকমের হইতে পারে তার প্রকারভেদ এখানে আছে। কোন কম্পিউটার, কোন ধরনের কম্পিউটার আমরা কখন কাজে লাগাবো, কি কাজে লাগে, সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। সিস্টেম ইউনিট, এর উপাদানগুলা কি কি, যেমন সিপিইউ, মেমোরি, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, এই বিষয়গুলো সম্পর্কে এখানে জানা যাবে সিস্টেম ইউনিট সম্পর্কে। এগুলো ডিটেলস আছে, সিপিইউ, মেমোরি, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, এগুলো সম্পর্কে প্রথম চ্যাপ্টার বা প্রথম ইউনিটে মোটামুটি এগুলোই আলোচিত হবে। এরপরে আসে ইউনিট 2। ইউনিট 2 এর ক্ষেত্রে যে পিডিএফ সিলেবাসটা আছে সেটা দেখে এখানে মেইন কিওয়ার্ডগুলো যে আমি আন্ডারলাইন করছি এবং এখানে কি কি শেখানো হবে একটু বলি। মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। হার্ডওয়্যার কি, আমাদেরকে কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করার জন্য যে যে ডিভাইসগুলো লাগে সেটাই হচ্ছে হার্ডওয়্যার, যেমন কিবোর্ড, মাউস, পাওয়ার সাপ্লাই, এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, এগুলো ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস আছে আবার সেরকম কিছু, মনিটর,
স্পিকার, হেডফোন, প্রিন্টার, এগুলো থেকে আমরা আউটপুট দেখতে পারি বা আউটপুট আমরা নিতে পারি, এই জন্য এগুলো আউটপুট ডিভাইস। এরপরও সিপিইউ, মাদারবোর্ড, স্টোরেজ ডিভাইস যেমন র্যাম, রম, হার্ড ডিস্ক, এইচডিডি বা এসএসডি, এগুলো সম্পর্কে এখানে আরো বিস্তারিত আলোচনা হবে। এবং এই মডিউলটার আবার ল্যাব আছে। ল্যাবে আপনাদেরকে হয়তো বিভিন্ন ডিভাইসগুলা, মনিটর, কম্পিউটার, সিপিইউ, এগুলো অ্যাসেম্বল করা বা কোনটার সাথে কিভাবে কানেকশন দিতে হয় এগুলো দেখানো হবে। মাদারবোর্ডের সাথে বিভিন্ন উপাদানগুলো, র্যাম, পাওয়ার সাপ্লাই বা প্রসেসর কিভাবে কানেক্টেড থাকে সেগুলো দেখানো হবে। সফটওয়্যার আসবে এরপর। সফটওয়্যারের ক্ষেত্রে দুই রকমের সফটওয়্যার নিয়ে আলোচনা করা হবে, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বলতে বোঝানো হয় কি, আমাদের কম্পিউটার চালাইতে যে সফটওয়্যারগুলো লাগে, যেমন বিভিন্ন রকম ড্রাইভার লাগে কম্পিউটার চালাইতে, প্রিন্টারের জন্য একটা আলাদা ড্রাইভার থাকে, স্ক্যানারের জন্য আলাদা ড্রাইভার, বা আমরা যে কম্পিউটার চালাই সেটার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে। অপারেটিং সিস্টেমটাও কিন্তু একটা সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। এই যে আমি এক্সাম্পল দেখাচ্ছি, অপারেটিং সিস্টেম, ডিভাইস, ড্রাইভার্স। এরপরে আসে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো যে তৈরি করি সেগুলোর জন্য যে সফটওয়্যার লাগে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমরা এমএস ওয়ার্ড, এখানে আমাদের ছোটোখাটো লেখালেখির কাজগুলো করি, রিপোর্ট তৈরি করা, সিভি বানানো, এগুলোর জন্য আমরা এমএস ওয়ার্ড ইউজ করি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল, এখানে আমরা পেরোলের হিসাব করতে পারি, গ্রেডিং সিস্টেম তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের হিসাব নিকাশের যে বিষয়গুলো সেগুলো আমরা মাইক্রোসফট এক্সেলে তৈরি করতে পারি, এটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ওয়েব ব্রাউজার, আমরা যে মজিলা, ফায়ারফক্স, ক্রোম এগুলো ব্যবহার করি, এগুলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং এই চ্যাপ্টার বা ইউনিটের শেষে একটা জিনিস আছে, প্রোপ্রাইটারি সফটওয়্যার আর ওপেন সোর্স সফটওয়্যার। প্রোপ্রাইটারি সফটওয়্যার বলতে কি, যার একটা নির্দিষ্ট মালিকানা আছে, যেটাতে যে কেউই চাইলে অ্যাক্সেস করতে পারে না, যেমন মাইক্রোসফট অফিস, অটোক্যাড, এগুলোর প্রোগ্রাম যে করছে সেই প্রোগ্রামটা শুধু তার সেই অ্যাক্সেস করতে পারে, অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না, এই জন্য এটা প্রোপ্রাইটারি সফটওয়্যার। আর ওপেন সোর্স সফটওয়্যার বলতে কি, এই সফটওয়্যারগুলো সবার জন্য উন্মুক্ত, যে কেউই চাইলে এটার প্রোগ্রামগুলো আপডেট করতে পারে, অ্যাড করতে পারে, মডিফাই করতে পারে, যেমন লিনাক্স। তো এই চ্যাপ্টারে বা এই ইউনিটে এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এরপরে আসে ইউনিট 3। ইউনিট 3-তে আছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন পরিচিতি। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কিছু এক্সাম্পল এখানে লিখে রাখছি। মাইক্রোসফট ওয়ার্ড একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, গুগল ডক একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তবে এই চ্যাপ্টারে বা এই ইউনিটে মূলত মাইক্রোসফট ওয়ার্ড নিয়েই আলোচনা করা হয়েছে বেশি, কারণ আমরা ডে টু ডে লাইফ বা চাকরির ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডটাই বেশি ইউজ করি। এখানে যেমন আমি যে বিষয়গুলো মেইনলি দেখানো আছে সেগুলো আমি যেমন আন্ডারলাইন করে রাখছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে মূলত দেখানো হবে কিভাবে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করতে পারি, এটা সেভ করি কিভাবে, আমরা যে লিখি লেখাগুলো কারেক্ট করা হয় কিভাবে, লেখা র্যাপ করা হয় কিভাবে, র্যাপিং করে, মানে একটা নির্দিষ্ট উইন্ডোর মধ্যে আমরা এটাকে রাখবো। টেক্সট ওরিয়েন্টেশন, লেখার ওরিয়েন্টেশন কেমন হবে সেটা আমরা কিভাবে ঠিক করতে পারি। আমরা যে বিভিন্ন সময় নাম্বারিং করি লেখার মধ্যে বা বুলেট পয়েন্ট দিই, পয়েন্টটাকে লিখি, সেগুলো কিভাবে করা যায় সেগুলো এখানে দেখব। স্পেসিংগুলো, লাইনের মধ্যে কতটুকু স্পেস হবে বা ওয়ার্ডের মধ্যে কতটুকু স্পেস হবে, এগুলো আমরা কিভাবে ঠিক করি সেগুলো দেখব।
একটা টেবিল কিভাবে অ্যাড করা যায় ওয়ার্ডে সেটা দেখা যাবে। পেজের লেআউটটা কেমন হয়, মানে পেজে মার্জিন কতটুকু থাকবে, পেজে ডান পাশে কতটুকু জায়গা রাখবো, বাম পাশে কতটুকু জায়গা রাখবো, এগুলো নিয়ে পেজ লেআউটে দেখানো হবে। পেজ সেটআপ, পেজটা প্রিন্ট করার জন্য আমরা কিভাবে সেটআপ করতে পারি সেটাও দেখানো হবে। আমরা অনেক সময় ওয়াটারমার্ক ইউজ করি, ওয়াটারমার্ক কিভাবে দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে সেগুলো এখানে দেখানো হবে। এটা একটা ওভারভিউ, এর ডিটেলস আরো অনেক কিছুই আছে আসলে, ঠিক আছে। তো এই যে এইগুলোই এখানে আন্ডারলাইন করে রাখা মেইন কিওয়ার্ডগুলো। তো এটার প্র্যাকটিক্যালের সাথে থিওরিও আছে আর কি, থিওরিও করতে হবে, প্র্যাকটিক্যালও করতে হবে। এটা প্র্যাকটিক্যালি কি হতে পারে, একটা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনি একটা সিভি বানাবেন বা একটা রিপোর্ট বানাবেন, বা নিউজ পেপারে যেভাবে আর্টিকেল লেখে সেভাবে আর্টিকেল কিভাবে লিখতে হয় সেটা লিখবেন, এগুলা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এরপরে ইউনিটটা আছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। স্প্রেডশিট অ্যাপ্লিকেশন বলতে কি, যে আমরা বিভিন্ন হিসাব রাখার জন্য যে সফটওয়্যারটা ইউজ করি, হিসাব বা আমরা কোনো কিছু রেকর্ড রাখবো, ডাটা ডাটা বেজের মতো ডাটাগুলো একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড ওয়েতে সেভ রাখবো, সেটার জন্য আমরা স্প্রেডশিট ইউজ করি। এটার ভালো উদাহরণ হতে পারে মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, এগুলা। তো আমাদের এই বইয়ে মূলত মাইক্রোসফট এক্সেল নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তো এই স্প্রেডশিটের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা লাগে, সেল কি, রো কি, কলাম কি, একটা রেঞ্জে কোন সেলগুলোকে আমি রাখবো, বা কতগুলো সেলকে নিয়ে আমি হিসাব করব, ওয়ার্কবুক, টুলবার্স অনেক রকমের হয়, ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব আমরা একটা সেলের উপরে, ফাংশন কিভাবে অ্যাপ্লাই করা যায় একটা সেলের উপরে, ডাটাগুলো কিভাবে সর্ট করা যায়, একটা নির্দিষ্ট কলাম বা নির্দিষ্ট সেলের উপরে ভিত্তি করে কিভাবে ডাটা ফিল্টারিং করা যায়, ভ্যালিডেট করা যায়, চার্ট কিভাবে তৈরি করা যায় এক্সেলে, গ্রাফ কিভাবে তৈরি করা যায়, এডিট কিভাবে করা যায়, প্রিন্ট কিভাবে করা যায়, এগুলো এখানে ডিটেলস আমরা শিখবো স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। এটার আবার প্র্যাকটিক্যালও আছে। প্র্যাকটিক্যালে কি থাকতে পারে, যে একটা পেরোল তৈরি করা বা একটা স্কুলের গ্রেডিং সিস্টেমের একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, যে সেখানে গ্রেডিংগুলা বা মার্কসগুলা দিলে এটা অটোমেটিক সে বলে দিবে যে সে কত জিপিএ পেয়েছে, এরকম। এরপরে আসে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন বা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। এটা ইউনিট 5 প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। তো প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন দুই একটা ভালো উদাহরণ হতে পারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আর গুগল শিট। তো আমরা সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা খুব বেশি ইউজ করি, অফিস আদালত বা নিজেদের কাজেও পাওয়ার পয়েন্টটা আমরা বেশি ইউজ করি। তো পাওয়ার পয়েন্টটা মেইনলি ব্যবহার করা হয় বিভিন্ন রকম ডিজাইন করার জন্য, বা কোনো কিছু আহ, কোনো একটা মিটিংয়ে সাপোজ কোনো রিপোর্ট আপনি শো করবেন, রিপোর্টে তো বেশি লেখা থাকে না, ডিজাইন থাকে বেশি, বা ভিজুয়াল এলিমেন্টগুলো বেশি থাকে, যেমন চার্ট, গ্রাফ, এইগুলা। এগুলো আমরা সাধারণত প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনে দেখাই। তো প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের এলিমেন্টগুলো কি, স্লাইড, স্লাইডে আবার কি থাকে, সেটার একটা নির্দিষ্ট লেআউট থাকে, তার একটা থিম থাকে, তার একটা টেমপ্লেট তৈরি থাকে সেখানে, বা তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আবার আলাদা আলাদা টুলবার আছে এখানে, কোনো টুলবার ফরম্যাটিং এর কাজে ব্যবহার করা হয়, কোনোটা ড্রয়িং এর জন্য ব্যবহার করা হয়, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা টুলবার। তো প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে ল্যাবে কি থাকতে পারে, এটা অ্যানিমেশন তৈরি করা, বা ডাটা দেওয়া আছে সেখান থেকে একটা চার্ট তৈরি করা, একটা গ্রাফ তৈরি করা, এগুলো প্র্যাকটিক্যালি কাজ থাকতে পারে। আর থিওরিতে এর যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে, স্লাইড, লেআউট, এগুলো শেখা যাবে। এটা হচ্ছে ইউনিট 5। এরপর ইউনিট 6।
ইউনিট 6-এ আছে কম্পিউটারের প্রাইভেসি এবং সিকিউরিটি বিষয়ক বিষয়গুলো। মানে আমাদের কম্পিউটার কি কি ভাবে আক্রান্ত হতে পারে, আমাদের কি কি বিষয়ে সাবধান থাকা উচিত। যেমন এখানে বিভিন্ন রকম অ্যাটাক, ডস মানে ডিনায়াল অফ সার্ভার, ডিডস মানে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভার, বিভিন্ন রকম ম্যালওয়্যার, ফিশিং, ভাইরাস, স্প্যাম, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। এবং এটা কি, তথ্য নিরাপত্তা কি, এটা গুরুত্ব কি, বা আমরা নিশ্চিত এই তথ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, বা সাইবার অপরাধগুলো কিভাবে হয় সেটা থেকে কিভাবে আমরা সেফ থাকতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। আবার অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা সম্পর্কে জানা যাবে। আর ডিজিটাল ওয়ার্ল্ডে ইথিক্স বলে একটা কিছু বিষয় আছে, যা আমরা যখন ডিজিটাল ওয়ার্ল্ডে কারো ডাটা বা তথ্য ব্যবহার করব সেক্ষেত্রে কিছু ইথিক্স মেনে চলা লাগে, সেগুলো সম্পর্কে এখানে জানবো। আবার সিকিউরিটি টুলস আছে কিছু, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এগুলো সম্পর্কে এখানে জানা যাবে। তো ইউনিট 6টা মূলত মেইনলি প্রাইভেসি এবং সিকিউরিটি, মানে তথ্যের প্রাইভেসি কিভাবে রাখা যাবে এবং সিকিউর করা যাবে কিভাবে, সেই বিষয়। এটারও ল্যাব আছে, ঠিক আছে। এরপরে আসে ইউনিট 7। ইউনিট 7-এ মূলত দেখানো হবে ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে তথ্যগুলো সংরক্ষণ করি, তথ্য সংগ্রহ করি, বা আবার ইন্টারনেটে কিভাবে আমরা তথ্যগুলো ক্লাউডে সংরক্ষণ করতে পারি সেগুলো। যেমন ইন্টারনেট কি, ইন্টারনেটে বিভিন্ন রকমের মডেল আছে, মডেলগুলো কিভাবে কাজ করে, ইন্টারনেট ব্যবহারের নিয়ম ও বিধি, আবার সাবনেট মাস্কিং, এসব বেসিক বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। সাবনেট মাস্কিং বলতে কি, আমরা ছোট ছোট যে সাবনেট তৈরি করি, কিভাবে তৈরি করি, এগুলো সেগুলো দেখানো হবে। তথ্য আহরণ, আমরা তথ্য আহরণ করতে পারি কিভাবে, নেট থেকে, ইমেইলের থেকে, সেগুলো কিভাবে আমরা সংরক্ষণ আহরণ করব তথ্যগুলো, এবং তথ্য আহরণ করে কোন কোন তথ্যগুলো আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারবো, সেই আবার কোন কোন তথ্যগুলো আমরা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবো না, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। কারণ সব তথ্য আমরা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবো না, কিছু তথ্যে প্যাটেন্ট থাকে, কপিরাইট থাকে, ঠিক আছে, বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটাকে আমরা বলি, ইন্টেলেকচুয়াল প্রপার্টির কিছু বিষয় আছে, এবং আইসিটি পলিসিও মেনটেন করতে হবে এগুলোর ক্ষেত্রে। তথ্য সংরক্ষণ, আমাদের যে তথ্যগুলো আমাদের থাকবে সেগুলো আমরা সিকিউর ভাবে রাখতে হয়, যাতে কম্পিউটারের হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে গেলে বা কোনো দুর্ঘটনার কারণে কিছু হারিয়ে গেলে যাতে সেগুলো হারিয়ে না যায়। সেক্ষেত্রে আমরা সাধারণত করি কি, ক্লাউডে সংরক্ষিত সংরক্ষণ করে রাখি যাতে এটা হারিয়ে না যায় বা নষ্ট না হয়ে যায়। পপুলার কিছু ক্লাউড হচ্ছে ওয়ান ড্রাইভ, ড্রপ বক্স, আর সব থেকে বেশি ব্যবহার করা হয় আসলে গুগল ড্রাইভ। এই গেল ইউনিট 7, এটা মেইনলি ইন্টারনেট সম্পর্কে। এরপরে আসে ইউনিট 8। ইউনিট 8-এ বেশ কিছু রিসেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রিসেন্ট বিষয় বলতে কি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো কিভাবে প্রভাব বিস্তার করছে বা কিভাবে এই ডিজিটাল ওয়ার্ল্ডটা শিফট করতেছে,
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এটা খুবই ডিমান্ডিং একটা টপিক ইউনিট 8-এ যেটা শেখানো হবে, ডাটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এই বিষয়গুলো। তো এখানে কি কি শেখানো হবে সেটা বলি। ডাটা, ডাটা কি, ডাটার ধরন কি? ডাটার ধরন বলতে কি স্ট্রাকচার ডাটা, যেখান থেকে আমরা কোনো কিছু সহজেই বুঝতে পারি আসলে কি আছে ডাটাতে। আনস্ট্রাকচার ডাটার ক্ষেত্রে কি আমরা বুঝি না যে ডাটাতে আসলে কি কি ইনসাইটস গুলো আছে, এগুলো ডিটেলস এখানে আলোচনা করা হবে। এরপর আছে ডাটা অ্যানালিটিক্স। ডাটা অ্যানালিটিক্স বলতে কি আমরা হিস্টোরিক্যাল ডাটা বা পুরাতন ডাটা অ্যানালাইসিস করে রেজাল্টে বা একটা ডিসিশন আসার চেষ্টা করি। যেমন স্বাভাবিকভাবেই ফুড পান্ডা, তাদেরকে কিন্তু ডাটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং এগুলো ব্যবহার করা লাগে। এটা সিম্পল উদাহরণ হতে পারে কি, যেদিন বাংলাদেশে খেলা থাকে সেদিন কিন্তু ফুড পান্ডাতে খাবারের অর্ডার হয় বেশি, কারণ কি সবাই খেলা দেখার জন্য দেখা যায় রান্না করে কম। আবার উবার বা পাঠাও, তাদের ক্ষেত্রে কি হয় যে যেদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে সেদিন মোটো বা মোটর সাইকেলের অর্ডার বা রাইড শেয়ারিংটা কম আসে, কারের রাইড শেয়ারিংটা বেশি আসে। তো তারা এই অ্যানালাইসিস গুলো করে ডিসিশন নেয় বা যে তাদের সার্ভিসটা কতটুকু কখন কিভাবে অ্যাভেলেবেল রাখবে, এই ডিসিশনটা তারা হিস্টোরিক্যাল ডাটার থেকে বের করে আর কি, অ্যানালাইসিসের মাধ্যমে। তো এই যে এখানে দেখানো হবে ডাটা অ্যানালিটিক্স কি, কি উদ্দেশ্যে করা হয়, এর ধাপ আছে কিছু। ধাপ বলতে ডাটা কালেক্ট করা লাগে, ডাটা প্রি প্রসেস করা লাগে, ডাটা কম্পিউটার রিডেবল করতে হয়, তারপরে আবার মডেল অ্যাপ্লাই করা লাগে। মডেল বলতে মেশিন লার্নিং মডেল আছে কিছু, সেগুলো অ্যাপ্লাই করা লাগে। ডাটা অ্যানালিটিক্স কিছু টুলস এর বিষয়ে এখানে শেখানো হবে। যেমন এক্সেল আমরা শিখলাম, এক্সেলটা কিন্তু ডাটা অ্যানালিটিক্স একটা টুল। আরো অনেক টুলস আছে, তবে এক্সেল দিয়েও অনেক কিছু করা যায় আর কি। এরপর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে শেখানো হবে এই এআই জিনিসটা কি, এর বৈশিষ্ট্য কি, এর উপকারিতা কি, এবং এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিক্স বা এনএলপি যেটা বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্ট। ডাটা সায়েন্স, ডাটা ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো এআই এরই একটা কিছু অংশ এবং এগুলো সম্পর্কে ধারণা এই চ্যাপ্টারে দেওয়া হবে। তো ইউনিট 8 তাহলে আমার হবে কি মেইনলি ডাটা অ্যানালিটিক্স, এআই এবং মেশিন লার্নিং, এই তিনটা টপিকের উপর। এরপরে আসে ইউনিট 9। ইউনিট 9-এ আছে কি ফ্রিল্যান্সিং এবং অনলাইন ক্যারিয়ার। আইটি সেক্টরে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় বা কিভাবে কি কি কাজগুলো পাওয়া যায়, এগুলো সম্পর্কে একটা ওভারভিউ এই চ্যাপ্টারে দেওয়া হয়েছে। যেমন এখানে আলোচনা করা হয়েছে কি, এটা কি জিনিসটা, কি ফ্রিল্যান্সিং জিনিসটা কি, কেন, এবং বাংলাদেশের সম্ভাবনা কি কি আছে এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। ফ্রিল্যান্সিং মানে কি কিছু কাজ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নিজের লোকেশনে বসে রিমোটলি করা যায়। তো ক্ষেত্র আছে কিছু, পপুলার কিছু ক্ষেত্র, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো খুব পপুলার কিছু ফ্রিল্যান্সিং কাজ আর কি। এর সাথে এই চ্যাপ্টারে আরো কিছু জিনিসপত্র আলোচনা করা হয়েছে, যেমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস পপুলার আছে কারা, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com বা ফাইবার, এরা কিছু কিছু মার্কেট প্লেস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো থিওরি পার্ট বা 3 ক্রেডিট যে 75 মার্কস, এগুলাই। তো এগুলো জাস্ট ওভারভিউ, এর বিস্তারিত আলোচনা করা হবে, পার্ট বাই পার্ট আলোচনা করা হবে। এরপরে এখানে কিছু বইয়ের রেফারেন্স দেওয়া আছে, এই বইগুলো সংরক্ষণে রাখতে পারলে ভালো। আর বিভিন্ন প্রকাশনী যে বইগুলো বের হবে সেগুলো থেকেও
দেখে পড়া যাবে। এরপরে আসে এটার যে প্র্যাকটিক্যাল পার্টটা, এটা 1 ক্রেডিটের 25 মার্কস। এটার কোড হচ্ছে 219904। তো এই যে থিওরি পার্টে যা যা আমরা শিখলাম, এইগুলাই এখানে প্র্যাকটিক্যালে করতে হবে বা দেখানো হবে আর কি। তো এই যে আমরা প্রথম ইউনিটের দিকে শিখছিলাম যে বিভিন্ন রকমের হার্ডওয়্যার বা সফটওয়্যার সম্পর্কে। তো প্রথমে যে ইউনিটটা আছে প্র্যাকটিক্যালের, এখানে বিভিন্ন রকম হার্ডওয়্যারের অ্যাসেম্বল কিভাবে করা হয় সেটা দেখানো হবে, কিভাবে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা হয় সেটা দেখানো হবে, বা এই যে বিভিন্ন ড্রাইভারের আমার যে বিভিন্ন হার্ডওয়্যার ড্রাইভার থাকে, ড্রাইভারটা কিভাবে ইনস্টল করা হয়, হার্ডওয়্যার হার্ডওয়্যার ড্রাইভ যেটা আর কি। এরপরে আছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড দিয়ে কীভাবে সিভি তৈরি করা যায় বা রিপোর্ট তৈরি করা যায়, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন লেখা যায়, বা আমরা চাইলে ওয়ার্ড দিয়ে বিভিন্ন নিউজ পেপার আর্টিকেলও লিখতে পারি। এগুলোর ক্ষেত্রে আমাদের কি অ্যালাইনমেন্ট, টেবিল অ্যাড করা বা ওয়াটারমার্ক দেওয়া, এগুলো কীভাবে দিতে হয় এগুলো আমরা এই প্র্যাকটিক্যালটাতে শিখব। এরপরে আছে এক্সেল। এক্সেলের থেকে আমরা কি হিসাব নিকাশ করার জন্য মেইনলি এক্সেল ইউজ করা হয়। গ্রেড শিট কীভাবে তৈরি করা যায়, বা একটা ফ্যামিলি এক্সপেন্ডিচার কীভাবে হিসাব রাখা যায় একটা এক্সেলের মাধ্যমে, পেরোল কীভাবে তৈরি করা যায়, এইগুলো দেখানো হবে। এরপরে আছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট মূলত কি অ্যানিমেশন তৈরি করা বা একটা ডিজাইন জাতীয় কিছু তৈরি করা। এই পাওয়ার পয়েন্টে হয়তোবা দিবে যে এটা অ্যানিমেশন বা একটা ট্রানজিশন কিছু একটা করে দেখাইতে আর কি। এরপরে কম্পিউটার সিকিউরিটির যে প্র্যাকটিক্যালটা আছে, সেখানে বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার কীভাবে ইনস্টল করা হয় বা বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে সেটা দেখানো হবে। এরপর আমরা যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য সংরক্ষণ করলাম, সেটা কীভাবে সংরক্ষণ করব, কীভাবে সেগুলো বিভিন্ন ড্রাইভে বা আমার সিকিউরড ক্লাউডে রাখবো সেটা দেখানো হবে। আর লাস্ট ইউনিটে দেখানো হবে যে ডাটা অ্যানালিটিক্সের জন্য ডাটা কীভাবে কালেকশন করা হয়, সেটা কীভাবে ভিজুয়ালাইজ করা যায়, কীভাবে সিম্পল প্রেডিকশন একটা মডেল তৈরি করা যায়, সেগুলো দেখানো হবে। তো প্র্যাকটিক্যালের জন্য বা ব্যবহারিকের জন্য কিছু বই এখানে রেফারেন্স আকারে দেওয়া আছে, এগুলো সংরক্ষণে রাখা যেতে পারে। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি সিলেবাস সম্পর্কিত আলোচনা। আমি এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে এই টপিকগুলো সম্পর্কে সিরিয়ালি থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করতে পারেন। ধন্যবাদ।